একটা কালো রঙের কার এসে মামুনের সামনে দাঁড়ালো। মামুন তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, পরে যখন দেখলো গাড়ি থেকে তানহা নামতেছে তখন তার ভয় কেটে গেল। মামুন রিক্সা চালককে সাইডে থাকতে বলল। মিতুও মামুনের কাছে এগিয়ে গেল। পিড়িতে তো ভালোই জমে গেছে, একসাথে রিক্সা করে যাবেন তাই না? হ্যাঁ যাব তো, এতে কি আপনার কোনো সমস্যা? আরে না না, সমস্যা হবে কেন? আমি মনে হয় আপনাদের কাছে এসে সমস্যায় ফেলে দিলাম। জি না ম্যাম, কোনো সমস্যা নেই আমাদের। ও হ্যাঁ, যে কারণে গাড়ি থামালাম, এই যে মাসুম সাহেব আমার বিয়ের কার্ড নেন, তখন আসলে ইচ্ছে করেই দেই নাই আপনাকে। কারণটা হলো আপনারা একসাথে হলে তখন দিব। আমরা একসাথে হলে মানে কথাটা ঠিক বুঝলাম না ম্যাম। আপনারা প্রেম করেন তাই ভাবলাম দুজনে একসাথে থাকলে দিব। আমরা প্রেম করি মানে কি বলতে চাচ্ছেন? কি আর বলবো, কারোর মতো আমি নিমক হারাম না, আর কারোর মতো বেঈমান না, তাই আপনাদেরকে স্বাগত জানাতে এসেছি। ম্যাম আপনি যা ভাবতেছেন। আপনাকেও বিয়ের মোবারক ম্যাম। দাম্পত্য জীবন আপনারও সুখের হোক। দয়া করে আপনি আমাকে দোয়া দিবেন না, আপনার মতো মানুষের দোয়া পেলে হয়তো আমার বিয়েটাও ভেঙে যেতে পারে। ম্যাম আপনি কিন্তু মামুনকে অপমান করে কথা বলতেছেন। তোমার তো জ্বলবে, তুমি তো মামুনের নতুন প্রেমিকা, জীবনেও সুখ খুঁজে পাবি না ছোট লোক। আমাকে ঠকিয়ে কাঁদিয়ে জীবনেও সুখ পাবি না। বাজে কথা বলবেন না ম্যাম, তাহলে ভুলে যাব আপনি আমার অফিসে বস। চুপ করো বেয়াদব, কি করবে আমার? কিছুই করতে পারবেন না আমার, বুঝলেন? আর হ্যাঁ মিস মিতু, সাবধানে থাকবেন, যার সাথে আছেন সে ততটাও সুবিধার না। কে সুবিধার কে অসুবিধার সেটা আমি ভালো করেই জানি। আর যাকে বেইমান ঠকবার ছোটলোক বলতেছেন সে কিন্তু আপনার সাথে এর কিছুই। আপনি বিয়ের কার্ড দিয়েছেন, আমি গ্রহণ করেছি। আর যদি কোনো বলার থাকে বলতে পারেন। উনি কি বলবে? সব আমি বলতেছি, সব সত্যি আজকে তার জানা উচিত। চুপ করবেন মিস মিতু, আপনি কোনো কিচ্ছু বলবেন না। দেন দেন বলতে দেন, আপনারা দুজন তো এখন এক হয়ে গেছেন। আর কোনো বলার না থাকলে আমরা এবার যেতে পারি। ও হ্যাঁ দাঁড়ান, আর 10 দিন পর তো গায়ে হলুদ, তাই আশা করব সেই দিন আপনারা দুজন এসে হলুদ লাগিয়ে দিয়ে। বেঁচে থাকলে ইনশাল্লাহ যাব। এবার তাহলে আমরা যাই। মামুন ইচ্ছে করে মিতুর কোমর ধরে রিস্কার কাছে নিয়ে গেল। এই দৃশ্য দেখে তানহার তো পুরো বিশ্বাস হলো তাদের মাঝে প্রেমের বাহিরেও খারাপ সম্পর্ক আছে। হঠাৎ মামুন মিতুর কোমরে হাত দেয়, মিতু কিছুটা ভয় পেয়ে গেল। তারপর সে রিস্কায় উঠে বসলো। মামুনও মিতুর সাথে বসলো। তানহা এসব দৃশ্য দাঁড়িয়ে থেকে দেখলো। রিস্কা চলতেছে কিন্তু মিতুর রাগ কমতেছে না, বিষয়টা মামুন বুঝতে পেরে। এভাবে রাগ করে আছেন কেন? বাদ দেন না এসব এখন। কেন বাদ দিব? আপনি কেন আমাকে সত্যিটা বলতে দিলেন না? এখন যদি হাজারো সত্যি বলেন সে বিশ্বাস করবে না। হয়তো তাকে বলে কোনো, আপনি তার রাগ শুনবেন। তাই বলে তানহা অপমান করবে আর আপনি সব মুখ বুজে সহ্য করে যাবেন? এখন এসব অভ্যাস হয়ে গেছে। আর যে আমার হবে না তাকে নিয়ে আর ভাবতেও চায় না। সে কে বললো না বললো সেটা আর মাথায় রাখতেও চায় না। তার কারণে তো ঠিকই সিগারেট টানেন। কে বলেছে তার কারণে টানে? আমি আমার নিজের সুখের জন্য টানি। সব জানি, সব বুঝি আমি। আপনি কার জন্য টানেন আর কার জন্য না টানেন সিগারেট? প্লিজ একটু রাগ কমান, একটু ঠান্ডা হন তো। সময় হলে সব ঠিক হয়ে যাবে। আমি সময়ের অপেক্ষায় আছি। থাকেন সময়ের অপেক্ষায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখেন তানহার। সেটা আমি হতে দিচ্ছি না, বুঝলেন? আর আমার কারণে আপনাকেও কথা শুনতে হবে না। মিতু আর কোনো কথা না বলে মামুনের দিকে তাকিয়ে আছে। কি করে একটা মানুষ এতটা স্বাভাবিক থাকে? মামুন কোনো কথা না বলে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চারদিকে তাকালো। কিছু সময় পর তারা যে যার বাসার কাছে চলে আসলো। প্রতিদিনের মতো মামুন ওর বাবা মায়ের সাথে কথা বলে ফোন রাখলো। পরের দিন অফিসে গিয়ে দেখে তানহার আব্বু এসেছে। তিনিও নিজ মুখে সবাইকে তানহার বিয়ের দাওয়াত দিল। তানহার আব্বু যখন চলে যাবে ঠিক তখনই মামুন তানহার আব্বুর কাছে গেল। কি ব্যাপার মামুন, কিছু কি বলতে চাও তুমি? হ্যাঁ স্যার, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? আমার একটু তাড়া আছে।
স্যার অনেক বছর তো আপনাদের এই অবশ্যই চাকরি করতেছি, এতদিনে তো আমার কাজ দেখেছেন, এছাড়া একদিনও ছুটি নেই নাই। আচ্ছা, যতদিন ছুটি লাগে নিতে পারো। স্যার ছুটি না, আসলে আমি আর চাকরি করতে চাচ্ছি না, তাই বলছিলাম কি যে সব শর্ত দিয়েছিলেন সেসব শর্ত যদি তুলে নিতেন। তার আগে বলো কি কারণে চাকরি ছাড়তে চাও? এখানে কি চাকরি করতে সমস্যা নাকি বেতন কম বলে মনে হয়? তোমার মতো ভালো একটা ছেলে হঠাৎ কেন চাকরি ছাড়তে চাও? আসলে স্যার গ্রামে আমার বাবা এখন একা সংসার সামলাতে পারে না, তাছাড়া আপনি তো জানেন আমার বাবা একজন চাষি। বাবা আর চায় না চাকরিটা করি, বাবা চায় আমি যেন গ্রামে যাই, সেখানে আমার জন্য ব্যবসার ব্যবস্থা করছি। আর আমিও শহরে অনেক বছর থেকে আছি, তাই আমিও বাবা মায়ের সাথে বাকিটা সময় পার করে দিতে চাই। তোমার মতো ভালো শিক্ষক ছেলে গ্রামে চাষ করবে আর ব্যবসা করবে। যাই হোক, যখন চাকরি ছাড়তে চাও সমস্যা নাই, আমি ম্যানেজারকে বলে দিতেছি। যখন ছাড়তে মন চায় রিজাইন লেটারটা ম্যানেজারকে দিয়ে দিও। আর আগামী জীবনের জন্য শুভেচ্ছা রইল তোমার জন্য। তানহার আব্বু ম্যানেজারকে সব বলল। মামুন সব শুনে খুশি হলো। মামুন তানহার আব্বুকে ধন্যবাদ দিল। মামুন তার কাজে লেগে পড়ল। এভাবে বাকি দিনগুলো যেতে লাগলো। প্রতিদিন তানহা মামুনকে শুনিয়ে শুনিয়ে ফোন কানে নিয়ে মাসুমের সাথে কথা বলে। মামুনের কষ্ট হলেও সবকিছু সামনে নেয়। হলুদের আগের দিন হঠাৎ তানহা মামুনকে ডাক দিল। শোনেন, লাঞ্চের পর আপনাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। ঠিক আছে ম্যাম, যাব। শুনবেন না কোথায় যেতে বলেছি? জিজ্ঞেস করে কোনো লাভ আছে ম্যাম? কুড়ি হয়ে কেন জাহাজের খবর করতে যাবে? কথা তেজ গেল না তাহলে? এখনো ঠিক আছে, জানতে হবে না, গেলেই বুঝবেন। যান এখন, গিয়ে কাজে লেগে পড়ুন আপনি। মামুন কাজ না করে ম্যানেজারের কেবিনে গেল। গিয়ে রিজাইন লেটার জমা দিল এবং মামুন তার সমস্ত কাগজপত্র নিল, এমনকি তার ঠিকানা সহ সবকিছু নিল। মামুন তার কোনো কিছুই রাখলো না। মামুন চায় না সে এখান থেকে চলে যাবার পর তার খবর কেউ করুক, তার খোঁজ কেউ নিক। এমনিতেই তার একটুও ভালো লাগতেছে না। আর ম্যানেজারের কেবিন থেকে বের হয়ে এসে মিতুর সামনে পড়ল। কালকে তো তানহা ম্যামের হলুদ হচ্ছে, এখনো তো সময় আছে, প্লিজ আসল সত্যিটা তাকে বলে দেন। যে আমার কথা শুনতে চায়নি, যে আমাকে বুঝতে চায়নি, তাকে আর কোনো জানাতে বা বলতেও চায় না আমি। কষ্ট হচ্ছে না আপনার? কষ্ট হলেও বা কি করবো আমি বলেন? আমার কষ্ট কি আর কেউ বুঝবে? আমাকে কি আর সে চায় নাকি? হোক না কষ্ট, এই কষ্টটা না হয় জীবন সঙ্গী করে নেব। আপনি এমন কেন শুনি? এভাবে নিজেকে কষ্ট দিতেছেন, সেটা কি ঠিক? একটু নিজেকে গুছিয়ে নেন না। ও হ্যাঁ, আপনাকে তো একটা খুশির খবর জানাই নাই। আমার বাবা মা আমার জন্য মেয়ে দেখতেছে, আমারও বিয়ে হচ্ছে। এরপর আর কোনো কষ্ট থাকবে না, বুঝলেন? যান গিয়ে কাজ করুন আপনি। মিতু গিয়ে কাজে লেগে পড়ল। মামুনও কাজ করতে লাগলো। লাঞ্চের সময় হলে লাঞ্চ করে মামুন বাহিরে তানহার জন্য অপেক্ষা করতে লাগলো। তানহা আসলে মামুন গাড়িতে উঠে বসলো। এরপর তানহা গাড়ি চালাতে লাগলো। তানহা আর মামুন যখন প্রেম করতো তখন তারা অনেক জায়গায় ঘুরেছিল। তানহা সেই সব জায়গায় মামুনকে নিয়ে ঘুরতে লাগলো। মামুন তানহার এসব কাহিনী দেখে কিছুটা খটকা খেল। ম্যাম, আপনি আমাকে নিয়ে এসব জায়গায় কেন ঘুরে বেড়াচ্ছেন? এই জায়গাগুলো দেখে কি কোনো কিছু মনে পড়ে না? মনে পড়েই কি আর না পড়েই কি, এসব কিছু এখন অতীত আমার কাছে। তোমার কাছে তো অতীত মনে হবে মামুন, কারণ তোমাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু সেই তুমি আমাকে ঠকিয়ে চলে গিয়েছিলে। আবার নতুন করে আরও একজনের সাথে সম্পর্কে জড়ালে। ম্যাম, কাল আপনার হলুদ, আর আজকে কেন এসব আমাকে বলতেছেন আপনি? ভয়ের কিছু নেই, আমি মাসুমকে বিয়ে করে নিতেছি। এখানে নিয়ে এসেছি এই কারণে, তোমার মতো বেঈমানকে জানাতে। বড়লোকের সব মেয়েরা কাউকে ঠকায় না, বড়লোকের মেয়েরাও গরিবকে ভালোবাসতে জানে। যে বেঈমানি করেছো, যে দাগা দিয়েছো মনে, তা কোনোদিনও উঠবে না। হ্যাঁ ম্যাম, জানি তো আপনার সাথে কত বড় বেইমানি করছি। আমি তো ছোট লোক, ঠকবাজ, বেইমান, সুতরাং আমাকে নতুন করে বলতে হবে না। যাই হোক, অবশেষে স্বীকার তো করে নিলে নিজের মুখে। আমি যতটা কেঁদেছি, আল্লাহ যেন তার 1000 গুণ তোমাকে আল্লাহ কাঁদায়। আমিন। আল্লাহ আপনার দোয়া কবুল করুন। এখন যাব একটু কেনাকাটা করার জন্য। আসলে কিছু জিনিস এখনো কেনাকাটা বাকি আছে। মাসুম কাজে ব্যস্ত, তাই আপনাকে সাথে নিলাম। ঠিক আছে, চলেন, সমস্যা নেই।
গাড়ি চালিয়ে একটা জুয়েলারির দোকানে গেল। সেখান থেকে নিজের পছন্দ মতো জুয়েলারি দেখে দেখে কিনতে লাগলো। কেনাকাটা হলে তানহা গাড়ি নিয়ে বাসায় গেল। হঠাৎ মামুন জুয়েলারিগুলো তানহার হাতে দিতে গিয়ে মামুনের হাত গিয়ে তানহার বুকে লাগে। সেটা মামুন বুঝতে পারেনি। তানহার রেগে ঠাস ঠাস করে মামুনের গালে থাপ্পড় মারল। এত জোরে মেরেছে ঠোঁট কেটে রক্ত ঝরতেছে। এতদিন জানতাম তুই একটা ছোট লোক, ঠকবাজ, কিন্তু আজ জানলাম তুই একটা চরিত্রহীন। ম্যাম, ইচ্ছে করে আপনার বুকে হাত দেনি, হঠাৎ করে হয়ে গেছে। তোর মতো ছোট লোকের বাচ্চাকে ভালো করে জানা আছে ইচ্ছে করে তুই এই কাজটা করেছিস। তুই ইচ্ছে করেছিস যাতে আমাকে ভোগ করতে তোর সুবিধা হয়। আপনি আমাকে ভুল বুঝতেছেন, এমন কিছুই না, হঠাৎ করে হয়ে গেছে। আমি ইচ্ছে করে এমন করি নাই। তোকে পায়ের জুতো খুলে মারা উচিত। আজ বাদে কাল আমার বিয়ে, পর পুরুষ হয়ে কেমন করে তুই এটা করলি? আসলে তোর ঘরে মা বোন? যা বলার আমাকে বলেন। আমার মা বোন বাবা নিয়ে আর একটাও কথা বলবেন না। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? একে তো আমার সাথে চরম বেয়াদবি করেছিস, তার উপর আমার গায়ে আবার হাত তুলিস। এই মুহূর্তে চলে যা। আর হ্যাঁ, কালকে সময় মতো চলে আসবি। আর যদি না আসিস, তোকে জেলে পাঠাতে সময় লাগবে না আমার। তোর চোখের সামনে আর একজনকে বিয়ে করব আমি। মামুন কোনো কথা না বলে ঠোঁটের রক্ত হাত দিয়ে মুছে তার বাসার দিকে রওনা হলো। সারা রাত ঘুমোতে পারেনি মামুন। কান্না করে আর সিগারেট টেনে পার করে দিয়েছে সে। পরের দিন মৃত্যুর জোড়াজুড়িতে মামুন তানহার গায়ে হলুদে গেল। গিয়ে দেখে সেখানে কেয়া এসেছে, সাথে তার স্বামীও আছে। মামুনকে দেখে কেয়া তো অবাক। কেমন আছেন ভাইয়া? এতদিন কোথায় ছিলেন আপনি? আপনাকে কত জায়গায় খুঁজেছি আমরা। আমি ভালো আছি, তুমি কেমন আছো? ছিল বড় সমস্যা, তার কারণে ছিলাম না আমি। তা আজকে হঠাৎ আপনি এখানে যে? হ্যাঁ, আমি তানহা ম্যামের অফিসে চাকরি করি, উনি দাওয়াত করেছে তাই এসেছি। কিন্তু এখানে তো একটা সমস্যা হয়ে গেছে। কেয়ার কথা শেষ না হতেই তানহার আব্বু আম্মু বোন আসলো সেখানে। তানহার আব্বু আম্মুকে দেখে খুব মন খারাপ মনে হলো মামুনের। স্যার, কি হয়েছে? এভাবে মন খারাপ করে আছেন যে? কোনো কি সমস্যা? আর ম্যাম, আপনি কান্না করতেছেন কেন? মামুন তানাকে গানা তুলে নিয়ে গেছে। তানাকে বাঁচানোর জন্য আমার ছেলে আর বড় জামাই গেছে, কিন্তু শয়তান গানা তাদেরকে বন্দি করেছে। আর আমাকে ফোন করে বলল আমার সম্পত্তি অর্ধেক তাকে লিখে না দিলে সে আমার মেয়ের ছেলে জামাইকে মেরে ফেলবে। এমনকি আমার ছেলে আর জামাইকে তারা বেঁধে খুব মেরেছে। তারা সেটা ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আর গানা তানার সাথে খারাপ কিছু করতে যাচ্ছে। কিন্তু ঘানা তো জেলে ছিল, সে আসলো কখন আবার? জানি না কবে জেল থেকে ছাড়া পেয়েছে। কালকে তানার বাসার ভিতরে ঢুকে যাবে, ঠিক তখন কয়েকজন লোক এসে জোর করে তুলে নিয়ে যায়। তানাকে তুলে নেওয়ার পর আমাদেরকে ফোন করে গানা জানায় তার ঠিকানা মতো আমার ছেলে আর জামাই গেলে তাদের আটকে দেয়। এখনো আমি মাসুমাত তার বাড়ির কাউকে জানাইনি। তুমি প্লিজ কিছু একটা করো মামুন, এখন আমার ছেলে মেয়ে আর জামাইকে বাঁচাও। মামুন সব শুনে তো অবাক। কালকে তাহলে মামুন যখন যাচ্ছিল তখন হঠাৎ একটা মাইক্রোবাস থেকে আওয়াজ আসে। তার মানে মামুন বের হওয়ার সাথে সাথে তানহাকে ঘনার লোক ধরে নিয়ে যায়। এখন মামুন কি করবে ভেবে পাচ্ছে না। আসলে কি মামুনের যাওয়া উচিত হবে যেখানে তানহা অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে? মামুন একটু সরে গিয়ে এক জায়গায় বসলো। আসলে এখন মামুন কি করবে আর তার কি করা উচিত? মামুন মাথায় হাত দিয়ে ভাবতেছে। এমন সময় মৃত্যু মামুনের কাছে এগিয়ে গেল। দুবার ধাক্কা দেওয়ার পর মামুন হুঁশে ফিরল। মামুন, আমার মনে হয় কি আপনার গিয়ে ম্যামকে বাঁচানো উচিত। বাবা মামুন, তুমি তো আমার ছেলের মতো, এভাবে আর বসে থেকো না। তোমার স্যারের কাছে শুনেছি এর আগেও নাকি তুমি তানাকে রক্ষা করেছো। মামুন, তুমি ছাড়া এখন এই মুহূর্তে কেউ নেই আমার মেয়েকে, ছেলেকে আর জামাইকে রক্ষা করবে। আমরা চাইলেও এখন পুলিশকে জানাতে পারতেছি না, যদি গানা তাদেরকে মেরে ফেলে। আপনি আমাকে ঘানার ঠিকানা দিন। এই যে এখানে আছে গানা। ঠিক আছে, আমি যাচ্ছি। আপনার ঘানার বাবা মাকে নিয়ে কিছুক্ষণ পর সেখানে আসেন। আমিও যাব আপনাকে একা যেতে দিব না। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। মামুন ভাই, আপনার প্রতি বিশ্বাস আগেও ছিল, এখনো আছে। আপনি আমার বান্ধবীর কোনো ক্ষতি হতে দেবেন না।
মামুন কাউকে কোনো কথা না বলে তানহাদের বাসায় একটা বাইক ছিল, সেটা নিয়ে রওনা হলো, সাথে মিতুও ছিল। তানহার বাবার দেয়া ঠিকানা মতো সেই জায়গায় পৌঁছে গেল। ঘানা একটা বড় পুরাতন বাড়ির মধ্যে তাদেরকে আটকে রেখেছে। মামুন প্রথমে চারিদিকটা ভালো করে দেখে নিল, তারপর ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে লুকিয়ে পড়ল। মিতু অবশ্য মামুনের সাথে এসেছে। মামুন ভেতরে ঢুকে দেখে ঘানা তানহার ভাইকে এবং বোন জামাইকে লাঠি দিয়ে মারতেছে, আর তানহাকে একটু দূরে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে শুয়ে রেখেছে। ঘানা, আমার ভাইকে আর তুলা ভাইকে আর মারবি না বলে দিলাম। তোর শত্রুতা আমার সাথে, তুই আমাকে মার। আই হাই, আমার চড়ুই পাখিটা কি বলে? তোকে মারবো কেন? তোকে তো আজ বিয়ে ছাড়া বাসর করব আমি। তোর রূপের যৌবন সব ভোগ করব আমি। ঘানা, আমার বোনকে আর একটা বাজে কথা বললে তোকে এখানে মেরে ফেলবো। ওরে বাবা, খুব ভয় পেয়ে গেছি আমি। সে নাকি আমাকে মারবে। এই তোরা চেয়েছে কি দেখিস? মার সালাদেরকে। ঘানা, দয়া করে আর মেরো না, মরে যাবে ওরা। তোমার কি চাই বলো, সব দিব আমরা। সেটা তো তোর বাবাকে, মানে আমার খালুকে বলেছি, কিন্তু সে তো আর শুনলো না। তাই এবার অন্য পথ বেছে নিতে হবে আমার। কি চাই তোর বল আমাকে, আমি দিব সব, কাউকে বলা লাগবে না। আমার তো তোকে চাই আগে, তারপর তোর বাবার সব সম্পত্তি চাই। ঠিক আছে, সব কিছু দিব আমি তোকে। আমার হাতের বাঁধন খুলে, পায়ের বাঁধন খুলে আর দড়ি নিয়ে আয়। বোন, তুই এটা করিস, ও আমাদের কিছুই করতে পারবে না। একটা বার শুধু ছাড়া পাই, তারপর দেখ ওর কি করি আমি। আগে নিজেকে বাঁচাতে পারিস কি না সেটা ভাব, পরে আমাকে নিয়ে ভাবিস। এই যে কাজীকে ডেকে নিয়ে আয় আর দলিল নিয়ে আয়। বস, সব রেডি আছে, কাজীকেও ধরে আনা হয়েছে। এই যে বস দলিলের, আর এই যে বস দলিল, আর এই যে কাজী। যা, এবার তোর ভাবির সব বাঁধন খুলে দিল। আজকে আমি বিয়ে করব এই চড়ুই পাখিকে। ঘানার কথা মতো ঘানার লোক গিয়ে তানহার হাতের পায়ের বাঁধন খুলে দিল। শোয়া থেকে তানহা এবার উঠে দাঁড়ালো। ঘানা হাসতে হাসতে দলিল নিয়ে এগিয়ে গেল তানহার কাছে। তানহাকে দলিল দেওয়া মাত্র তানহা দলিল ছিঁড়ে ফেললো, আর ঘানাকে ঠাস ঠাস করে থাপ্পড় দিল, আর ঘানার মুখে থুতু ছিটিয়ে দিল। সেখানে পড়ে থাকা একটা রড দিয়ে ঘানা এবং তার লোকদের মারতে লাগলো তানহা। সবাইকে মারতে মারতে কোনো একটা পর্যায়ে তানহা ঘানার লোকের হাতে আটকা পড়ল। ভেবেছিলাম বিয়ে করে বৈধ ধর্ষণ করে তোর সব অহংকার মাটিতে মিশিয়ে দিই, তোকে তালাক দিব, কিন্তু না, এটা আর করবো না। এখন সবার সামনে, তোর ভাই, তোর দোলা ভাইয়ের সামনে তোকে নষ্ট করব। এরপর আমার সব লোকেরা তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ঘানা, খবরদার এমনটা করবি না, ছেড়ে দে আমার বোনকে। যা করার আমার সাথে কর তুই। তোরা চোখ খুলে রেখে সব কিছু নিজ চোখে দেখতে থাক। ঘানা গিয়ে তানহাকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে জোর করতে লাগলো। তানহার কাপড় ছিঁড়ে ফেললো। তানহা বারবার বলতেছে, ভাইয়া বাঁচাও। তানহার ভাই বোন জামাই বারবার বলতেছে তানহাকে ছেড়ে দেওয়ার জন্য। ঘানা কারো কথা না শুনে তানহার সাথে জোর করতে লাগলো। এসব দেখে আর মামুন ঠিক থাকতে পারল না। মামুন সিস্টেমে যেখানে ঘানাকে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু তানহার কারণে সেটা করতে পারেনি। তাই মামুন কোনো দিকে না দেখে ভেতরে ঢুকেই ঘানাকে তানহার উপর থেকে তুলে মারা শুরু করে দিল। মামুন একা মানুষ, ঘানার এত লোকের সাথে পেরে উঠতেছে না, তবুও লড়াই করে যাচ্ছে। মামুন নিজের শার্ট খুলে তানহাকে পরিয়ে দিতে গিয়ে ঘানার লোকের কাছে আটকা পড়ে গেল। খুব মেরেছিস তুই আমাকে, সেদিন অফিসে মেরেছিস, আজ এখনো মারলি। তোর কারণে আমার সুখগুলো হাতছাড়া হয়ে গেছে। তোকে তো আজ ছাড়বো না আমি। তোকে তো আজকে মেরেই ফেলবো। তোরা ভালো করে ধর শালাকে, আর যে এটাকে এমন শিক্ষা দিব মরণ পর্যন্ত যাতে মনে থাকে। ঘানার লোকগুলো মামুনকে শক্ত করে ধরল। মোটা লোহার রড দিয়ে ঘানা মামুনকে মেরেই যাচ্ছে। রড দিয়ে মারা হলে হাত দিয়ে নাক মুখে ঘুষি মারতেছে। মৃত ভেবে পাচ্ছে না এখন তার কি করা উচিত। দোহাই লাগে তোমার ঘনা, মামুনকে দয়া করে ছেড়ে দাও। আমার সাথে যা করার করো, মামুনকে মেরো না। এই শালার কারণে আমি জেলে গেছি। এই শালাকে আগে সাইজ করে নিই, তারপর তোকে ভোগ করব। এই শালাও যেন চেয়ে চেয়ে খালি দেখে, কেন করতে পারে না। এই বাইরে কিছু লোক গিয়ে দেখ আর কেউ এসেছে কিনা। ঘানার কথা শুনে কয়েকজন বাহিরে গিয়ে দেখতে লাগলো।
ঘানা মামুনকে মারতে লাগলো। মামুনকে ইচ্ছে মতো মনের আয়েসে মারতেছে ঘানা। মিতু এবার আর চুপ করে থাকতে পারল না, কারণ মামুনের নাক মুখ দিয়ে রক্ত ঝরতেছে। মিতু হঠাৎ এসে বলতেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে। সবাই ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে। মামুনও ছাড়া পেল এই সুযোগে। মিতু ও তানহার ভাই বোন জামাইয়ের বাঁধন খুলে দিল। শুরু হলো চরম মারামারি। তানহার ভাই ছাড়া পেয়ে পকেট থেকে ফোন বের করে তার লোকদের খবর দেওয়ার সাথে সাথেই তারা চলে আসলো, কারণ এতগুলো লোকের সাথে 3 জন কিছুই না। তানহার ভাইয়ের লোকেরাও এসে শুরু করে দিল। ঘানা একটা ছুরি দিয়ে তানহাকে মারতে গেলে মামুন 2 হাতের তালু দিয়ে আটকায়। মামুনের 2 হাতের তালু কেটে রক্ত বের হতে থাকে। সেই মুহূর্তে তানহার আব্বু আম্মু, ঘানার বাবা মা আর পুলিশ নিয়ে আসে। তানহা দৌড়ে তার বাবার কাছে যায়। এ দেখি অনেকটা কেটে গেছে, আপনার হাত দেখি রক্ত ঝরতেছে তো খুব। আরে তেমন কিছু হয়নি তো, এমনি সব ঠিক হবে, এত উত্তেজিত হওয়ার কিছু নাই তো। বেশি বুঝেন আপনি, দেখছেন কত রক্ত মাটিতে পড়েছে। আরে বাবা, কাদার কি হলো? আমি তো ঠিক আছি নাকি? দেখেছেন গানার মা, আপনার ছেলের কাহিনী। পুলিশ অফিসার একে নিয়ে যান, এর মুখ আমরা দেখতে চাই না। এবার আর বের হতে পারবে না। আগের বার তো জামিনে বের হয়েছিল, এবার সে পথও বন্ধ করে দিতেছি আমি। এমন ছেলে পেটে ধরেছি, ভাবতেও অবাক লাগে আমার। স্যার, নিয়ে যান এই জানোয়ারকে। আজ থেকে ঘানা আমার কাছে মৃত। মা, কি বলো তুমি? প্লিজ মা, আমাকে বাঁচাও, আমি জেলে যেতে চাই না। জামাই, তোমরা 3 জন চলে যাও। কিছুক্ষণের মধ্যে তানাকে হলুদ দিতে মাসুমের পরিবারের লোক আসবে। আমরা যাচ্ছি একটু পর বাসায়, সব রেডি আছে। তানাকে নামিয়ে দিয়ে দুজনে ডাক্তারের কাছে যেও। পুলিশ খানাকে ধরে নিয়ে গেল। তানহার ভাই তানহা আর তার বোন জামাই 3 জন আগেই চলে গেল, কারণ আজকে তো তানহার হলুদ। ঘানার বাবা মার বারবার তানহার বাবা মায়ের কাছে ক্ষমা চাচ্ছে। তাদেরকেও চলে যেতে বলল তানহার বাবা মা। এবার তানহার বাবা মা দুজনে মামুন আর মিতুর কাছে আসলো। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না বাবা। আজ উপকার করেছো, সেটা সারা জীবন আমাদের মনে থাকবে। তোমার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। নিজের জীবন বাঁচিয়ে রেখে আমার সন্তান আর জামাইকে বাঁচালে তুমি। স্যার, ম্যাম, ধন্যবাদ বা ঋণের কথা বলবেন না। মানুষ হিসেবে তো এটা আমার দায়িত্ব। তাছাড়া স্যার, বিপদের সময় কিন্তু আপনি আমাকে চাকরি দিয়েছিলেন, সুতরাং ঋণের কথা বলবেন না। এটা সম্মান থেকে করেছি আমি। সত্যি মামুন, তুমি অনেক ভালো একটা ছেলে। যেভাবে আমার মেয়ের অফিস কোম্পানিকে গানার মতো শয়তানের হাত থেকে রক্ষা করেছো, ঠিক সেইভাবে আমার পরিবারের মানুষগুলোকে রক্ষা করলে। আমাদের পরিবারের সম্মানও বাঁচালে তুমি। স্যার, যে প্রতিষ্ঠানে চাকরি করি তার কি ক্ষতি হতে দিতে পারি? যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানের মালিক বিপদে পড়বে আর আমি চেয়ে চেয়ে দেখবো নাকি? তোমার হাত থেকে তো রক্ত বের হচ্ছে। তুমি অ্যাম্বুলেন্স ডাকার ব্যবস্থা করো তানার আব্বু। স্যার, ম্যাম, আমি ঠিক আছি, টেনশন করতে হবে না আমাকে নিয়ে। আমি আর মিস মিতু যেতে পারবো। আপনারা বরং বাসায় যান। বাসায় মনে হয় মেহমান এসে গেছে, আপনাদের যেখানে থাকাটা দরকার। কিন্তু তোমাকে এভাবে এই অবস্থায় রেখে কেমন করে যাই? স্যার, ভাবতে হবে না, আমরা এখনই যাচ্ছি ডাক্তারের কাছে। আপনারা আগে বাসায় যান। আজ হলুদের দিন, আমাদের সেখানে সবার আগে দরকার। আপনারা আর দেরি করবেন না স্যার। ঠিক আছে, যাচ্ছি আমরা, কিন্তু বিয়ের দিন সময় মতো এসো কিন্তু, বলে দিলাম। ও নিয়ে চিন্তা করতে হবে না ম্যাম, আমরা সময় মতো চলে আসব। তানহার আব্বু আম্মু মামুনের কথা মতো চলে গেল। মৃত্যু মামুনকে ধরে ডাক্তারের কাছে নিয়ে গেল। 2 হাতেই সেলাই পড়েছে, নাকে মুখে গালে টেপ ব্যান্ডেজ করে দিয়েছে। মামুনকে সপ্তাহখানেক বিশ্রাম নিতে বলেছে। এখন কেমন লাগতেছে মামুন সাহেব আপনার? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ঠিক সেই সময় উপস্থিত বুদ্ধি খাটিয়ে আমাদের রক্ষা না করতেন, না জানি কি হতো। আমার চোখের সামনে আমার ভালো একটা কলিগ মার খাবে আর চেয়ে চেয়ে দেখব না? আর আমাকে কেন ধন্যবাদ দিতেছেন? ধন্যবাদ বা শুকরিয়া আল্লাহর কাছে আদায় করুন। বড় ধরনের বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ তো আপনাকে আসিলা করে সেখানে পাঠিয়েছিল, সেজন্যই তো আপনারাও ধন্যবাদ প্রাপ্ত। হয়েছে, চুপ করুন তো, এত কথা বলতে হবে না। শুনলেন তো ডাক্তার কি বলল? 1 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। সেটাই তো চিন্তার বিষয় মিস মিতু। চিন্তার বিষয় কেন হবে শুনি? আর 5 দিন পর আমার ছোট বোনের বিয়ে, সেখানে আমাকে উপস্থিত থাকতেই হবে। যে এখানে 2 দিন থেকে তারপর চলে যাব বোনের বিয়েতে। আপনি একটু ব্যবস্থা করে দেন না?
আচ্ছা সেটা না হয় করব, কিন্তু এই অবস্থায় কেমন করে যাবেন? আমি যেতে পারবো মিস মিতু, আপনি শুধু ডাক্তারের সাথে কথা বলবেন। কিন্তু আর দুদিন পর তো তানহা ম্যামের বিয়ে। তাছাড়া ম্যামের বাবা মা তো সেখানে যেতে বলেছে, অফিসের সবাই যাবে, আর আপনি যাবেন না? আমি চাকরি ছেড়ে দিয়েছি মিস মিতু, তাই তো চলে যাব। তাছাড়া নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটার বিয়ে দেখতেও পারবো না, সহ্য করতেও পারবো না। আর নিজেই তো দেখলেন, যাকে বাঁচালাম একটাবার আমার খোঁজও নিল না সে। হ্যাঁ, সব দেখেছি, সব জানি আমি। আর আপনি চাকরি ছাড়লেন কবে, আর কেনই বা ছাড়লেন? বাড়িতে গিয়ে সংসার দেখবো, আর নিজের একটা বড় শোরুম দেবো গ্রামের বাজারে। চলে গেলে আর আসবেন না আপনি? না, আর আসবো না কখনো। আমাকে একটা কথা দিতে হবে মিস মিতু আপনাকে। হ্যাঁ বলেন, কি কথা দিতে হবে? আমি জানি আপনি এখনো আমাকে ভালোবাসেন, আমাকে চান, কিন্তু কি করব বলেন, মনে তো একজনকে জায়গা দিয়েছি। তাই বলছি কি, যত দ্রুত সম্ভব বিয়ে করে নেবেন, আর পারলে চাকরিটাও ছেড়ে দেবেন। আমার নতুন ফোন নাম্বার আপনাকে দেবো, চাইলে যোগাযোগ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, বিয়ে করে নিব দ্রুত, আর আপনি না চাইলেও যোগাযোগ রাখবো। আর হ্যাঁ, যে অফিসে আপনি নেই সেখানে আমিও চাকরি করব না। আর হ্যাঁ, আমার ঠিকানা আপনাকে শুধু বললাম, মরে গেলেও কেউ যেন আমার ঠিকানা জানে না। ঠিক আছে, কাউকে জানাবো না আপনার ঠিকানা। এবার একটু যান, গিয়ে ডাক্তারের সাথে কথা বলুন আপনি। আচ্ছা আচ্ছা যাচ্ছি, বলতে হবে না তো আপনাকে আর। মিতু ডাক্তারের কাছে গেল, গিয়ে বলল 2 দিন পর রোগীকে সে নিয়ে যায়। প্রথম ডাক্তার রাজি না হলেও মিতুর জোরাজুরি আর বলল মিতু সেবা করবে, তখন রাজি হলো। আজ তানহার গায়ে হলুদ, 2 দিন পর বিয়ে। এই বিয়েতে মামুন এবং লেখক শামীম দুজনের একজনেরও উপস্থিত থাকতে পারবে না। আসলে নিজের চোখের সামনে কি কেউ কারো প্রেমিকার বিয়ে দেখতে পারে? তাছাড়া তানহা তো নিজ ইচ্ছায় বিয়ে করতেছে। মামুন এবং তার পক্ষ থেকে তানহার জন্য দোয়া রইল। যাই হোক, 2 দিন থাকার পর মামুন মিস মিতুকে সাথে নিয়ে বাসায় গিয়ে সব মিতুকে দিয়ে ব্যাগে ভরে নিয়ে গ্রামের বাসে উঠল। মিতুর কাছ থেকে বিদায় নিল। মিতুর চোখে সে কি পানি, হয়তো নিজের একতরফা ভালোবাসা হারিয়ে ফেলার কান্না এটা। মামুনের চোখের কোণেও জল, হয়তো মামুন পারত মিতুকে আপন করে নিতে, যেখানে তানহা অন্য কাউকে বিয়ে করে নিতেছে। রাস্তায় নানা রকম চিন্তা করতে করতে গ্রামে পৌঁছে গেল। বাস থেকে নেমে সেলাই করা হাতে তো আর ব্যাগ নেওয়া যায় না, তাই নেমেই একজন ভ্যান চালককে ডেকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছে মামুন তার বাবা মাকে ডাকতে লাগলো। সবাই যে যার ঘর থেকে বাইরে এসে দেখে মামুন এসেছে, আর মামুনের চেহারা আর হাতের অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গেল। বাবা মামুন, এসব কি করে হয়েছে তোর? এই রাস্তায় আর কি ছিনতাইকারী ধরেছিল, তার সাথে একটু মারামারি করতে গিয়ে ওরকম হয়েছে। চিন্তা করো মা, কয়েকদিন গেলে সব ঠিক হয়ে যাবে। তাই বলে ছিনতাইকারীর সাথে মারামারি করবি তুই? এখন কি বাইরে রেখে এইসব জিজ্ঞেস করবে বাবা? ছোট ব্যাগগুলো নিয়ে ভেতরে যা তুই। মামুনের কথা মতো তার ছোট ভাই ভ্যান থেকে ব্যাগ নিয়ে ভেতরে গেল। মামুনের বাবা ভ্যান চালককে ভাড়া দিয়ে বিদায় দিল। তারপর মামুনের মা মামুনকে নিয়ে বারান্দায় বসলো। দেখেছিস কি হয়েছে তোর মুখে? সবখানে কাটা গেছে, আর হাতে তালুতে তো মনে হয় সেলাই পড়েছে তোর। এত চিন্তা করতে হবে না মা, ডাক্তার ওষুধ লিখে দিয়েছে আর একটা ক্রিম দিয়েছে, এসব কাটা দাগ চলে যাবে। মামুনের মা, খালি ছেলের সাথে কথাই বলবে নাকি? যাও পানি নিয়ে এসে মুখটা ধুয়ে দাও তো আগে। মামুনের মা মামুনের বাবার কথা মতো বালতিতে পানি এনে ভালো করে মুখ ধুইয়ে দিল। তার আগে অবশ্য মামুনের ছোট বোন মামুনকে ব্রাশ করিয়ে দিল। নিজের বাড়িতে থাকার সুখটাই আলাদা, কারণ এখানে সবাই স্বার্থ ছাড়া ভালোবাসে। মামুনের ব্রাশ মুখ ধোয়া হয়ে গেলে তার মা বোন নাস্তা নিয়ে আসলো। বড় ভাইয়া, হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দেই। বিয়ের পর বাড়ি থেকে চলে যাবি বলে খাইয়ে দিবি আজ? আমাকে তাড়িয়ে দিলে বুঝি তোরা 2 ভাই সুখে থাকবি? এই যে পাগলি বোনটা আমার কান্দে, তোকে তাড়িয়ে দেওয়ার কারো সাধ্য আছে নাকি? আমি তো কথার কথা বললাম আর কি। আরে ভাইয়া তুইও না, আর কাঁদতে দে না, বিয়ের দিন কাঁদার প্র্যাকটিসটা হয়ে যাক না। দেখি, আমি কাঁদবো না, কার কি বলার আছে বলুক। যেদিন থেকে থাকবো না সেদিন থেকে তোরা দুজনেই বুঝবি। তুই আসলে একটা পাগল, ছোট তো মজা করতেছে। দে এবার খাইয়ে দে, দেখি কতদিন বাড়ির খাবার খায় না। মামুনের ছোট বোন মামুনকে খাইয়ে দিতে লাগলো। মাঝে মাঝে ছোট ভাইয়াটাও মুখের খাবার কেড়ে নিয়ে খাচ্ছে। মানে ছোট বোন যখন মামুনকে খাইয়ে দেবে সেই সময় ছোট ভাইটা হা করে খেয়ে নেয়। তারা খেতেও থাকে আর আনন্দ করতেও থাকে।
এসব দৃশ্য দেখে মামুনের বাবা মায়ের চোখে আনন্দের পানি আসে। খাওয়া শেষ হলে মামুনকে ওর বোন ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর মামুনের বাবা ঘরে আসে। মামুন, আর তো 2 দিন পর তোর বোনের বিয়ে, তাই বলছিলাম কি তুই তো আমার সাথে এই অসুস্থ শরীর নিয়ে যেতে পারবি না, তাই তোর ছোট ভাইকে নিয়ে বাজারে যাচ্ছি। হ্যাঁ বাবা, তাই করো। আমি তো যেতে পারলে কোনো ধরতেও পারবো না। আর হ্যাঁ বাবা, ওদেরকে কি বিয়ের কেনাকাটা করতে দিয়েছো? হ্যাঁ, টাকা দিয়ে দিছি। তোর মামি আর তোর মামা মিলে ওদের জামাই ছেলে মেয়েকে বিয়ের মার্কেট করে দিবে। আর জামাইকে কি বিয়ের কাপড় কিনে দাওনি? তোর ছোট ভাই নিজে থেকে তার পছন্দ মতো কিনে নিয়েছে। আর কেউ বাকি নেই তো নাকি? না বাবা, কেউ বাকি নেই। আর তোর বোনের জন্য গহনা, শাড়ি, কসমেটিক, হিলস, স্যান্ডেল সবকিছু তোর মামি 2 দিন আগে কিনে দিয়ে গেছে। তাহলে ঠিক আছে, ওসবের আর চিন্তা রইলো না। বাবা, সবাইকে কি দাওয়াত করেছো? সেসব তোকে চিন্তা করতে হবে না, সবাইকে দাওয়াত করা শেষ হয়েছে। তুই বরং বিশ্রাম কর, আমি আর তোর ভাই বাজারে যাই, সাথে তোর খালুও থাকতেছে, আর তোর ছোট মামা ওই দিন দিয়ে আসবে। টেনশন মুক্ত হলাম। এখন সব আয়োজন করো তাহলে, আমি বিশ্রাম করি। অনেক বড় পথ জার্নি করেছি। মামুনের বাবা বের হয়ে বাজারে গেল। যেহেতু মেয়ের বিয়ে, তাই গরু, ছাগল, মুরগি, মাছ, ডিম, চাল, মশলা, তরি তরকারি সব কিনতে হবে। আর একা মানুষের পক্ষে একা করা সম্ভব নয়, তাই মামুনের খালু আর ছোট মামাও সাথে থাকলো। মামুন চোখ বন্ধ করতেই চোখে ঘুম চলে আসলো। শেষ বিকেলে মামুনের মায়ের ডাকে মামুনের ঘুম ভাঙে। আর একটু ডাকলে না কেন মা? কতটা দেরি হয়ে গেল? অনেকটা পথ জার্নি করে এসেছিস, তাছাড়া তোর শরীরটাও দুর্বল, তাই ডাকি নাই। বাবা এসেছো বাড়ির মা? আসতে আরো একটু দেরি হবে। উঠে বাহিরে আয়, মুখটা ধুয়ে তোকে খাইয়ে দেই। সেই সকালে এসে নাস্তা করেছিস? মামুনও বিছানা থেকে বাহিরে আসলো। মামুনের মা ভালো করে চোখে মুখে পানি দিয়ে ধুয়ে দিল। গামছা দিয়ে মুখটা মুছে দিয়ে চেয়ারে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিল মামুনের মা। বোন শোন, ওটা যতই আমাদের মা বাড়ি হোক না কেন, ওখান থেকে ওটা তোর শ্বশুর বাড়ি। এখন থেকে ওই বাড়ির সবার সাথে ভালো ব্যবহার আর সেবা যত্ন করি। যে কাজ করতে বলবে হাসি মুখে তা করবি। মামা মামি আর তোর স্বামীর সেবা যত্ন ভালো করে করবি। এমন কোনো কাজ করবি না যাতে তারা তোর জন্ম পরিচয় কিংবা আমাদের বাবা মাকে খারাপ বলে। আর শোন, নামাজ কালাম ঠিক মতো আদায় করবি, বলে দিলাম। আমাকে এত সব আর বলতে হবে না ভাইয়া। এমন কোনো কাজ বা কথা বলবো না যাতে তোমাদের কারোর সম্মান নষ্ট হয়ে যায়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। বাড়িতেও অনেক মেহমান আসলো। মামুন পাতে সবাই কাজে লেগে পড়েছে। কারো যাতে অসম্মান না হয় সেই দিকটা মামুন খেয়াল রাখতেছে। বরযাত্রী আসলে আগে মৌলবি ডেকে বিয়ে করার পর সবাই খাবার খেলো। তারপর বরপক্ষ কনেকে নিয়ে গেল। বাড়িটা খালি হয়ে গেল। সবার মন একটু খারাপ। যাই হোক, এভাবে আর বেশ কিছুদিন চলে গেল। মামুন এখন পুরোপুরি সুস্থ। তালুর সেলাই খোলা হয়ে গেছে। সেলাই করা জায়গাটা শুকিয়ে গেছে। মুখের দাগ নেই। মামুন ঘরের ভিতরে মোবাইলে কিছু কোম্পানির লোকের সাথে কথা বলতে আসে। এমন সময় মামুনের বাবা মা ঘরে আসলো। মা, বাবা, আমাকে কি কোনো বলবে তোমরা? মেয়েটার বিয়ে হওয়ার পর বাড়িটা ফাঁকা হয়ে গেছে, আর আমরাও চাই এবার তুই বিয়েটা করে নে। আমি তো বাবাকে সব বলে দিয়েছি। হ্যাঁ, তোর দোকান তো রেডি আছে, তুই চাইলে দোকানে এখন মালামাল তুলতে পারিস। যে যে কোম্পানির মাল নিয়ে শোরুম দিবি সেটা শুরু কর। ডেকোরেশন তো হয়ে গেছে, এখন মালামালগুলো আসা বাকি। সেই জন্য তো মোবাইলে কথা বললাম। পরশুর মধ্যেই দোকানে সব চলে আসবে বাবা। আর একটু পর আমি দোকানে যাব বাকি সবকিছু ঠিক করতে। আর দোকান পরিষ্কার করতে হবে তো। তাহলে তো আর সমস্যা থাকলো না। তোকে এখনো বলি, তোর কি পছন্দের কেউ আছে? যদি থাকে বলতে পারিস আমাদেরকে, আমাদের কোনো না নেই। তোমাদের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবো মা। আমার কোনো পছন্দের কেউ নেই মা। ওই যে পাশের সালাম ভাইয়ের মেয়ে সুমাইয়ার সাথে তোর বিয়ের আলাপ চলতেছে, এখন তোর মতামতের অপেক্ষায় আছি। ও সুমাইয়া, যে একবার আমাদের গাছের পেয়ারা পাড়তে গিয়ে পড়ে গিয়েছিল? হ্যাঁ, ওই সুমেয়ার সাথে তোর বিয়ের কথা চলছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের পছন্দই আমার পছন্দ, এতে আমার কোনো আপত্তি নেই। তোমরা কথা বলো। ঠিক আছে, তাহলে আমরা কথায় গিয়ে নেই, কি বলো মামুনের মা? মামুন উঠে বাজারে গিয়ে নিজের দোকানের বাকি কাজগুলো সেরে নিল। 2-3 দিনের মধ্যে দোকানে মালামাল তোলা শুরু হয়ে গেল।
এভাবে আরও কয়েকদিন চলে গেল। মামুন এখন শোরুমে বেশি সময় থাকে, মাঝে মাঝে সেখানে মামুনের ছোট ভাইও থাকে। মামুন গ্রামের দুটো ছেলে রেখেছে, একার পক্ষে তো আর শোরুম চালানো সম্ভব না। শহর থেকে গ্রামে আসার পর এত ব্যস্ততার মাঝে সময় কেটেছে, একটা বারো তানহা বা মিতুর কথা মনে পড়ে নাই মামুনের। আজ প্রায় 1 মাস হয়ে গেল, মিতুর সাথে যোগাযোগ করতেও পারে নাই। মামুন ফোন বের করে মিতুকে ফোন দিল। আজ 1 মাস পর তাহলে আপনার মনে পড়েছি আমি। তা কি খবর, কেমন দিনকাল যাচ্ছে আপনার? আসলে ছোট বোনের বিয়ে, এদিকে নিজের শোরুম দেওয়া, তার উপর অসুস্থ ছিলাম, এই কারণে আপনার কোনো খোঁজ খবর নিতে পারি নাই আমি। তাহলে এখন গ্রামে গিয়ে সব ঠিক হয়ে গেছে তো নাকি? শোরুম কেমন চলতেছে আপনার? হ্যাঁ, এখন আর কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। নতুন মানুষ, শোরুম দিলাম, চলতেছে কোনো রকম আর কি। ছোট না বড় শোরুম দিয়েছেন আপনি? বলা চলে বড় করে দিয়েছি। 3টে কোম্পানির প্রোডাক্ট আছে শোরুমে, সাথে মোবাইল ফোনও আছে, টিভি, ফ্রিজ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাসের চুলা, হিট চুলা, গ্যাসের সিলিন্ডার, জগ, মগ, তালা, বাসন, কেবল, চেয়ার, টেবিল, ঘর সাজানোর জিনিস কম বেশি সব আছে। তাহলে তো বেশ বড়ই আছে আপনার শোরুম। ইস, আগে যদি দিতেন তাহলে আমার বিয়ের আগে সব নিতাম আমি। কি বলেন, কবে বিয়ে করলেন? একটাবার জানানো দরকার ছিল না নাকি? আসলে আমিও চাকরি ছেড়ে দেওয়ার পর পরিবারকে সময় দিচ্ছি, ব্যস্ত সময় পার করেছি। হঠাৎ করে আব্বু আম্মু ছেলে দেখলো আর বিয়েটা হয়ে গেল। তা কতদিন হলো বিয়ে করা আপনাদের? এই তো সপ্তাহ হবে বিয়ে হওয়ার। তা আপনি কবে বিয়ে করতেছেন? মা বাবা মেয়ে পছন্দ করে রেখেছে, কিছুদিনের মধ্যে হয়তো হয়ে যাবে। আচ্ছা, তানার কি বিয়ে হয়ে গেছে? আর বিয়েতে তো মনে হয় গিয়েছিলেন। আপনি চলে যাওয়ার পর দিন রিজাইন দেই আমি, তাই বিয়েতে যাওয়া হয়নি আমার। হঠাৎ তানহার কথা জিজ্ঞেস করতেছেন যে? আসলে নানা ব্যস্ততার মাঝে সব কিছুই ভুলে গিয়েছিলাম, তো তাই হঠাৎ আপনার সাথে কথা বলায় মনে হলো আর কি। আপনার বাবা মা যখন মেয়ে ঠিক করেছে, সুতরাং তানহার কথা ভুলে যাওয়া উচিত আপনার। আর তানহা তো বিয়ে করে হয়তো স্বামী সংসার নিয়ে সুখে আছে। সে যদি আমার ভালোবাসা অবহেলা অপমান করে আরেকজনকে বিয়ে করে সুখী হতে পারে, তাহলে আমি কেন পারবো না? শেষে 2 মাস আপনার সাথে যা ব্যবহার করেছে, এতে করে কি আপনার মনে এখনো তার জন্য ভালোবাসা আছে মামুন সাহেব? যাই বলেন না কেন, তাকে ভোলা সম্ভব নয়। হয়তো আমার কিছু ভুলের কারণে তাকে হারিয়ে ফেলেছি, আমার দোষ সে এমন করেছে মিস মিতু। কিন্তু তানহা এমন অহংকারী না, তাই খুব ভালো করে চিনি আমি। এখন এসব বলে কি আর কোনো লাভ আছে মামুন সাহেব? সে তো আর আপনার নেই, এখন অন্য কারো হয়ে গেছে সে। কষ্ট হয়, কিন্তু কি করব বলেন, চাইলেও ভুলতে পারতেছি না। নতুন বউ আদর ভালোবাসা দিলে এমনি সব ভুলে যাবেন। তানহার কথা মনে করে আপনি আবার আপনার বউকে অবহেলা করিয়েন না, বুঝলেন? তা একদিন আপনি আপনার স্বামী সহ আসেন না আমাদের গ্রামে। আমার স্বামী যেতে পারবে কি না সেটা বলতে পারছি না, কিন্তু আমি একদিন যাব। কেন, আপনার স্বামী কেন আসতে পারবে না? আসলে সে প্রবাসী, আপাতত বছর দেড়েক হয়তো তাকে নিয়ে যেতে পারবো না। এখন ছুটিতে এসেছে 20 দিনের জন্য, এর মাঝে বিয়ে আসা নিয়ে 10 দিন চলে গেছে। আর এখন তার সাথে হানিমুনে আমরা সাজেক এসেছি। ও বুঝেছি। আচ্ছা, পরেও নিয়ে আসেন কেমন। আর হানিমুন গেছেন, স্বামীকে সময় না দিয়ে কলিগের সাথে কথা বলতেছেন, আপনার স্বামী শুনলে তো আপনাকে খারাপ মনে করবে। আমার স্বামী আমার সাথেই আছে। আপনার ব্যাপারটা আমার স্বামীকে অনেক আগে জানিয়েছি। অনেক ভালো মানুষ সে, তার মতো স্বামী পেয়েছি আমি ধন্য। তাহলে তাকে ঠকাবেন না, এটাই অনুরোধ। আর হ্যাঁ, পারলে তাকে বেশি বেশি সময় দেবেন। প্রবাসীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, এটা মাথায় রাখবেন। যতদিন দেশে আছে তাকে সময় দেবেন, চলে গেলে তার কথা মতো চলবেন। আর পারলে শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। আপনাকে আর বলতে হবে না, এবার নিজের ব্যাপারটা নিয়ে ভাবুন, বুঝলেন? আর হ্যাঁ, আমার স্বামীর কাছে অনুমতি নেওয়ার আছে, সে চলে গেলে সময় করে একদিন আপনার বাড়ি যাব। আচ্ছা, সমস্যা নেই। আপনাদের দুজনের জন্য দোয়া আর ভালোবাসা রইলো। আপনার জন্য আগাম দোয়া আমাদের পক্ষ থেকে রইল। আচ্ছা, আজ তাহলে রাখি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মিতু ফোন কেটে দিল। মামুন ভালো আছে শুনে তার ভালো লাগলো। মিতু তার স্বামীর সাথে হানিমুনের সময়গুলো উপভোগ করতে লাগলো।
মামুন ফোন রেখে চেয়ারে হেলান দিয়ে তানহার কথা ভাবতেছে। কত স্বপ্ন ছিল তাকে নিয়ে, কত আশা করেছিল তানহাকে ঘরের বউ বানাবে। সে আশা আজ অপূর্ণ হয়ে গেল। মামুন যখন তানহাকে নিয়ে ভাবতেছিল তখন হঠাৎ বোরকা পরা একটা মেয়ে চলে আসে। তার মুখটাও ঢাকা ছিল আর চেনার কোনো উপায় ছিল না। মামুন প্রথমে মনে করেছিল হয়তো কোনো কিছু কিনতে এসেছে, কিন্তু মামুনের ধারণা ভুল প্রমাণ করে মেয়েটা যখন তার বোরকার ঢাকা মুখটা বের করলো, মামুন তখন চমকে গেল। আরে এ তো সুমাইয়া, হঠাৎ সে কেন এখানে এসেছে? কি আমাকে দেখে চমকে গেলে দেখছি? আচ্ছা, তুই কি নিজে বাড়ি থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলি নাকি? না, আমি পাঠাই নাই, কিন্তু আমাকে তুই করে বলার কারণ কি? ভুলে যাস না, ছোট থেকেই কিন্তু তোকে আমি তুই করে ডাকি, বুঝলি? আর তুই তো আমার থেকে বয়সে বেশি বড় না, কমজোর 2 বছর বড়। কিন্তু আমাদের তো বিয়ে হবে, তাই না? তাহলে এখন তুই তুই করে বললে মানুষ কি বলবে? আগে বিয়ে হোক, তারপরেরটা তারপর দেখা যাবে। আচ্ছা বুঝলাম, কিন্তু তুই হঠাৎ আমার শোরুমে কেন এসেছিস? তোর সাথে আমার একটু কথা ছিল, কিন্তু এখন বলতে পারতেছি না। আমি কয়েকদিনের জন্য নানা বাড়ি যাচ্ছি, এসে তোকে সব বলবো। তাই ভাবলাম যাওয়ার আগে দেখা করে আর কথাটা জানিয়ে যাই, যাতে পরে এসে না শুনি আমার কথা শোনার তোর সময় নেই। আচ্ছা সমস্যা নেই, তোর যখন মন চায় তখন এসে বলিস। আর তোকে আমি খুব ভালো করেই চিনি, তুই কি জিনিস। তোর কথা না শুনলে এমন কি কেউ গ্রামে আসে নাকি? এই তো, তাহলে আমাকে ভুলিস নাই আমি কেমন? তোর মতো ডেঞ্জারাস মেয়ে এই গ্রামে আর একটাও নেই। তোর শক্তি আর বুদ্ধির কাছে ছেলেরাও হার মানবে, তা জানেই। হয়েছে, আর আমার প্রশংসা করা বাদ দে, এবার আমি গেলাম, বুঝলি? সুমাইয়া এমন একটা মেয়ে যে ছেলেদের চেয়েও বড়ই সাহসী, কারণ তার সাথে কেউ অন্যায় করে সাজার সাথে সাথে দেয় সে। কারো গাছের ফল খেতে মন চাইলে যদি কেউ না দেয়, রাতেই তার গাছের ফল শেষ। নদীতে মাছ ধরা, বাপের সাথে চাষ করা, বাড়ির কাজ, মারামারি করা, সব কিছুতেই পটু এই সুমাইয়া। আচরণ ছেলেদের মতো হওয়ায় এখানে মামুনের একটা ভয়। সুমাইয়া চলে যাওয়ার পর মামুনের বাবা মামুনের কাছে আসে। কিরে বাবা, খেতে যাবি না? এভাবে দোকান করলে হবে নাকি তোর? এই তো বাবা যাবো এখন খেতে। তুমি খেয়ে এসেছো তো? হ্যাঁ, খেয়ে এসেছি। তুই যা, আমি দোকানে আছি। তাড়াতাড়ি আসিস, আমাকে আবার তোর বোনের বাড়িতে যেতে হবে। হঠাৎ বোনের বাড়িতে যাবে কেন? কতদিন থেকে মেয়েটা বাড়ি আসছে না, তাই ওকে নিয়ে আসতে যাব। আর তোর মাও কয়েকদিন থেকে বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি তাড়াতাড়ি। আর দোকানের ছেলেটাকে বলে যাচ্ছি কিছু মিষ্টি কিনে দেওয়ার জন্য। আসার সময় তোর মা যা যা দেয় নিয়ে আসিস, খালি হাতে যাওয়া ঠিক হবে না। মামুন ওর বাবার কথা সব শুনে বাড়িতে খেতে গেল। খাওয়া শেষ করে মামুন ওর মায়ের কাছ থেকে সব নিল, এসে তার বাবাকে দিল। মামুনের বাবা তার বোনের শ্বশুর বাড়ি গেল। মামুন আবারও তার শোরুমে বসলো। রাতে মামুন বাড়িতে ফিরে দেখে তার বোন চলে এসেছে। রাতে সবাই একসাথে খাবার খেলো। ভাইয়া, একটা কথা বলবো, রাগ করবি না তো? আচ্ছা বল, রাগ করবো কেন? আসলে ভাইয়া, আমার কলেজ যেতে তো সমস্যা হয়, তাই বলছিলাম যদি একটা মোটরসাইকেল কিনে দিতে আমার স্বামীকে। আচ্ছা, ওকে কাল সকালে আসতে বল, ওর পছন্দ মতো বাইক কিনে দেবো। বাবা মামুন, তুইও তো বাইক পছন্দ করিস, কিনতেও চেয়েছিস, তুই কি নিবি না? মা, আল্লাহ দিলে এখন তো আর আমাদের সমস্যা নেই। চাষি জমি আসছে, আমি বাবা ছোট মিলে চাষ করতেছি, শোরুম দিছি, ব্যবসা ভালোই চলতেছে। এদের টেনশনের কি আছে? ওকেও কিনে দেবো আর আমিও নেবো, ভয়ের কিছু নেই মা। আল্লাহর রহমতে হাতে এখন ভালোই টাকা আছে। তুই এত কিছু করলি বাবা আমাদের সবার জন্য, চাকরির সব টাকা দিতি, বোনের বিয়ের খরচ একাই বহন করলি, 2 ভাই বোনকে পড়াশোনার খরচ, সংসার সব কিছু করলি। মা, এমন করে কেন বলতেছো? বাবা আমার জন্য তো নিজের সুখ বিসর্জন দিয়েছিল, আর ওরা আমার ছোট ভাই বোন, এতটুকু তো করতেই পারি। হয়েছে, আর কথা বলার দরকার নেই, এখন যে যার ঘরে গিয়ে ঘুমাও। আর মা, তুই জামাইকে সকালে আসতে বলিস, কেমন? ঠিক আছে বাবা, আমি এক্ষুনি জানিয়ে দিতেছি। পরের দিন মামুন তার বোন জামাইকে নিয়ে বাইকে শোরুমে গেল। সেখানে পছন্দ মতো একটা বাইক তার বোন জামাইয়ের জন্য কিনলো। পরে মামুনও পছন্দ মতো একটা বাইক নিল। তারা দুজনে বাড়ি আসলো।
মামুনের বাবা বাইক দুটো দেখে খুশি হলো। যাই হোক, এভাবে দিনের পর দিন যেতে লাগলো। মামুন সেদিন বাড়িতেই ছিল। হঠাৎ বাহির থেকে একটা মেয়ের আওয়াজ আসলো। সবে ঘরের বাহিরে এসে দেখে একটা অচেনা মেয়ে, কিন্তু মামুন মেয়েটাকে চিনতে পারলো। এ আর কেউ নয় বরং তানহা, ব্যাগ হাতে নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। তুমি কে মা, আর কাকে চাও তুমি? আমি মামুনের কাছে এসেছি। মামুন, এই মেয়েটাকে তোর কাছে এসেছে নাকি? মা, ইনি হলেন আমার কোম্পানির বস। তার অফিসে আমি এতদিন চাকরি করছি। সেটা আগে বলবি না? আসো মা, ভেতরে আসো। মামুন ব্যাগটা নিয়ে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। মামুনের তো তানহাকে দেখে রাগ চরমে উঠে গেছে, তবুও নিজেকে ঠান্ডা রেখে মায়ের কথা মতো ব্যাগটা নিল। মামুনের মা তানহাকে নিয়ে বাড়ির ভেতরে গেল, তানহাকে একটা চেয়ারে বসতে দিল। তো হঠাৎ যে আমার ছেলের কাছে এসেছো মা, কোনো কি দরকার? আর তুমি ছোট, তাই তোমাকে তুমি আর মা বলে ডাকলাম, আবার খারাপ ভেবো না। না না, সমস্যা নেই। আপনারা তো আমার বাবা মায়ের বয়সী, আপনারা আমাকে তুমি করে ডাকতে পারেন। আসলে এখানে আপনার কাছে এসেছি আমি। কিন্তু সে তো আর শহরে যাবে না, চাকরিও করবে না। মামুন তো বাজারে শোরুম দিয়েছে। এখন কি এসব কথা বলবে নাকি তুমি? যাও, আগে বাজার করে নিয়ে আসো। অনেক দূর থেকে এসেছে, আগে খাওয়া করুক, তারপর না হয় কথা বলবে। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি। যাও, নাস্তার ব্যবস্থা করো, ততক্ষণে আমি বাজার করে নিয়ে আসি। না না, এত তাড়াহুড়োর কিছু নাই। আপনারা না চাইলেও আমি এখন এখানে থাকবো কিছুদিন। সে তোমার যতদিন মন চায় থাকো, তাই বলি কি খালি মুখে থাকবে নাকি? মামুন, টিউবওয়েলের ট্যাপে পানি দে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হোক। মামুনের মন না চাইলেও চুপচাপ কোনো কথা না বলে তানহাকে নিয়ে টিউবওয়েলে গিয়ে পানি চেপে দিল। তানহা সাবান দিয়ে হাত মুখ ধুয়ে আসলো। ততক্ষণে মামুনের মা তানহার জন্য নাস্তা তৈরি করেছে, তানহাকে খেতে দিল। তানহাও হাসি মুখে খেতে লাগলো, কিন্তু তানহাকে দেখে অবাক হচ্ছে মামুন। কারণ এর আগে তানহা যতদিন মামুন চাকরি করেছে ততদিন তানহাকে মডার্ন ড্রেস পরা দেখেছে। হঠাৎ তানহা কবে থেকে শাড়ি পরা শুরু করলো। যা বাবা, তোর ম্যাডামকে নিয়ে তোর ছোট বোনের ঘরে যা। ঘরটা খালি আছে, যতদিন থাকে তোর বোনের ঘরেই থাকুক। কিন্তু মা, ঘরটা কি গোছানো আছে? হ্যাঁ আছে, সব কিছু গোছানো আছে। ব্যাগপত্র নিয়ে তোর বোনের ঘরে নিয়ে যা, আপাতত বিশ্রাম করুক, পরে কথা বলিস, কেমন? মামুন তানহার ব্যাগ নিয়ে আগে আগে গেল। তানহা মামুনকে অনুসরণ করলো। মামুন ব্যাগটা রেখে ঘরটা ভালো করে দেখিয়ে দিল কোথায় কি আছে আর কোন জিনিস কোথায় রাখবে। তানহা মামুনকে কিছু বলতে যাবে তার আগে মামুন ঘর ত্যাগ করে তার শোরুমে চলে গেল। তানহা ভাবলো হয়তো মামুন ব্যস্ত আছে তাই চলে গেল, কিন্তু তানহা তো জানে না সে মামুনকে আঘাত করেছে আর মামুন সেসব ভুলে যায়নি। একেবারে গভীর রাতে মামুন বাড়ি ফিরে দেখে তানহা খেয়ে ঘুমিয়ে গেছেন। মামুনও রাতের খাবার খেয়ে ঘুম দিল। সকালবেলায় সবাই একসাথে নাস্তা করলো। সে সময় তানহা বলে উঠল, বলছিলাম আন্টি, আপনার এই গ্রামটা একটু ঘুরে দেখতাম। সেটা তো ভালো কথা মামুন, তোর ম্যাডামকে নিয়ে একটু গ্রামটা ঘুরিয়ে দেখা। আন্টি, আর একটা কথা, আমার নাম হলো তানহা, আর আমি আপনাদেরকে মা বাবু বলে ডাকবো। আর মাসুমকে আমাকে ম্যাডাম বলতে হবে না। আচ্ছা মা, তানহা ঠিক আছে, তুমি লক্ষ্মী একটা মেয়ে। লক্ষ্মী? রাক্ষসী একটা মেয়ে সে। খাওয়া শেষ করে তানহাকে নিয়ে একটু গ্রামটা ঘুরে দেখা। আমাকে তো এখন শোরুমে যেতে হবে মা। তোকে আজ আর যেতে হবে না, আমি আর তোর ভাই দুজনে আজ যাব। তাছাড়া শোরুমে তো ছেলে দুটো আছে। হ্যাঁ ভাই, আমি আর বাবা শোরুম চালাতে পারবো। আর তাছাড়া উনি তো আমাদের মেহমান, তোর সাথে ওনার পরিচয় আছে, সুতরাং তুই গ্রামটা দেখা ওনাকে। বাইকে করে নিয়ে যাস, হেঁটে হেঁটে আবার নিয়ে যাস না। মামুন আর কোনো কথা বলল না। মন তো চায় না নিয়ে যেতে, যেহেতু তার বাবা মা বলেছে সেহেতু তো আর না করতে পারে না। বাইক বের করে তানহাকে পেছনে তুলল। বাড়ির কাছে দেখে তানহা মামুনকে ধরল না। একটু দূরে যেতেই তানহা পেছন থেকে দু হাতে মামুনকে জাপড়ে ধরল। হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরায় মামুন আঁতকে উঠল। একটা ফাঁকা জায়গায় যেয়ে মামুন বাইক দাঁড় করালো। বাইক থেকে নামুন আপনি। কি হলো, বাইক থামিয়ে নামতে বলতেছো কেন? দেখেন ম্যাডাম, আমি বিবাহিত, আমি পরপুরুষ।
আর আমার বিয়ে ঠিক হয়েছে আমাদের গ্রামের একটা মেয়ের সাথে। কেউ দেখলে আমাকে খারাপ ভাববে। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে মামুন? হ্যাঁ, আর কিছুদিন পর বিয়ে হবে আমার। সুতরাং এবার বাইকে উঠলে আমাকে জোর ধরবেন না। আমি বিশ্বাস করি না তোমার বিয়ে ঠিক হয়েছে। তুমি আমার কাছে মিথ্যে বলতেছো সব। দেখেন ম্যাডাম, আপনাকে মিথ্যা বলে আমার কোনো লাভ নেই। আগেও মিথ্যা বলি নাই আপনাকে, আর আজকেও বলতেছি না আমি। আপনি বিবাহিত একজন মেয়ে, অবিবাহিত ছেলের বাইকে উঠে তাকে জড়িত হতে পারেন না। আমি বিয়ে করি নাই মামুন, আমি শুধু তোমাকে ভালোবাসি মামুন। বড় আশা করে এসেছি তোমার কাছে, অনেক কষ্টে তোমার ঠিকানা পেয়েছি। দয়া করে আমাকে আর দূরে ঠেলে দিও না। বিয়ে করেন নাই মানে? দেখেন ম্যাডাম, যা ছিল সব ঢাকায় থাকা অবস্থায় ছিল। এখন আপনাকে আমি ভালোবাসি না, ধরতে গেলে সরে গেল। আর আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন দয়া করে কোনো সিন ক্রিয়েট করবেন না। আচ্ছা চলো তো দেখি কোথায় সেই মেয়ে। আমি জানি তো আমাকে তুমি মিথ্যে কথা বলতেছো। তানহা যখন মামুনের হবু বউকে দেখতে চাইল, ঠিক সেই সময় সুমাইয়া সেদিক দিয়ে আসতেছিল। এসে সুমাইয়া মামুনের শার্টের কলার ধরে ফেললো। এটা দেখে তানহা অবাক হয়ে গেল। কি কারণে মেয়েটা মামুনের শার্টের কলার ধরলো আর মেয়েটা বাকিয়ে? তোকে না বলেছি আমার সাথে দেখা করবি? তোর সাথে বিয়ের বিষয়ে আমার কথা আছে। আগে কলার স্যার, দেখতেছিস না একজন দাঁড়িয়ে আছে? তিনি হলো আমার বস। যখন চাকরি করতাম এনার অফিসেই করতাম। এবার তুই নাকি বলতো তোর আর আমার বিয়ে ঠিক হয়েছে কিনা। এনি তোর বস হয়? শুনেন আপা, মামুনের সাথে আমার বাবা মা বিয়ে ঠিক করেছে। শুনলেন তো ম্যাডাম, আর নিজের চোখেই তো দেখলেন। এবার এবার তো বিশ্বাস হয়েছে নাকি? না, আমি তবুও বিশ্বাস করি না। আর তুমি এই বিয়ে করতেও পারো না। যখন না শুনে আমাকে বিশ্বাস করেন নাই, এখন তো প্রমাণ সামনে, তাহলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কেন? কারণ তখন হারিয়ে পেয়েছিলাম, আর মনে সন্দেহ ছিল তোমাকে নিয়ে। এত বছর পর যখন পেয়েছি, তখন তুমি লাইফে অন্য কারোর সাথে জড়িয়ে যাওনি তো। কিন্তু তখনও বিশ্বাস ছিল, আমার এখনো আছে। আমি বারবার চেয়েছি জোর করে হলেও আমাকে তোমার কাছে নাও, কিন্তু তুমি তা করনি। তুমি তোমার মতোই ছিলে। ও, এইবার তাহলে বুঝেছি আমি। ওই আফা, শুনেন, মামুনের সাথে আমার বাবা মা বিয়ে ঠিক করেছে এটা ঠিক, কিন্তু আমি মামুনকে বিয়ে করতে পারবো না। কারণ আমি ইতিমধ্যে গোপনে একজনকে বিয়ে করেছি, তাকে আমি ভালোবাসি। আর মামুন এই কথাটা বলার জন্য আমি তোকে সেদিন দেখা করার কথা বলেছি। কি বলতেছিস এইসব? তাহলে বিয়েতে রাজি হলি কেন তুই? ভয়ে রাজি হয়েছি, তাই তোকে অনুরোধ করতেছি, তুই আমার বাড়িতে বলবি তুই আমাকে বিয়ে করবি না। বাকি সব কিছু আমি দেখে নেব। আর হ্যাঁ, তোর ম্যাডাম কিন্তু দেখতে সেই সুন্দর। আমি চললাম এবার, তুই বলিস কিন্তু। এবার তো আর না করতে পারবে না। এবার তো আমাকে আপন করে নিতে তোমার কোনো আপত্তিও নেই। সুমাইয়া না হলে নাই, অন্য হাজারো মেয়ে আছে, কিন্তু আপনাকে আপন করা তো দূরে থাক, আপনাকে নিয়ে এখন ভাবারও সময় নাই আমার। আমার সাথে কি কি করছেন, আমাকে কতবার মেরেছেন, কত অবহেলা করছেন। এমনকি যখন আপনাদের বাঁচালাম, আহত হলাম, একজনও দেখতে যান নাই। আমাকে রেখে আরেকজনকে বিয়ে করা, ছোট লোক, ঠকবাজ, বেঈমান, কত কি বলেছেন, কিছুই বলি নাই আমি। আর আমি যে তানহাকে ভালোবাসিছিলাম ভার্সিটি থাকা অবস্থায়, সে ছিল অহংকার মুক্ত শালীন একজন মেয়ে, অনেক নম্র, ভদ্র, মায়াবী, যে আমাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবেসেছিল। একবার অন্তত আমার কথাগুলো শোনো তুমি। কেন এমন করেছি, কেনই বা তোমাকে ওইসব বলেছি? দয়া করে আমার কথাগুলো একবার শোনো। এখন বাড়িতে ফিরে যাব, মন চাইলে বাইকে উঠতে পারেন, আর না হলে এখানে দাঁড়িয়ে থাকেন। মামুন বাইক স্টার্ট দিল। তানহা কাঁদতে কাঁদতে বাইকে উঠল। কেন একবার কি তানহার কথাগুলো শোনা যেত না? মামুন বাইক চালিয়ে বাড়িতে তানহাকে নামিয়ে দিয়ে দোকানে গেল। রাতে যখন মামুন বাড়ি ফিরে আসলো, তখন দেখলো আরো দুজন তাদের বাড়িতে এসেছে। মামুনের সারাটা দিন শোরুমে খুব ব্যস্ততায় গেছে। অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি বিক্রি হয়েছে। দোকান বন্ধ করে মামুন বাড়ি গেল। বাড়ির ভেতরে ঢুকিয়ে মামুন অবাক হয়ে গেল, কারণ বাড়িতে আরো দুজন এসেছে। তারা হলো কেয়া আর মৃদু। মামুন ঢুকেই তাদেরকে দেখে তাদের কাছে এগিয়ে গেল। আরে কিয়া, কি খবর, কেমন আছো, কখন আসলে? আর মিস মিতু, আপনি আসলেন, একবার জানাবেন না? আমি আর মিতু একসাথেই এসেছি। আমরা এসেছি দুপুরের সময়। আপনাকে জানালে বুঝি আপনি বিমান পাঠাতেন নিয়ে আসার জন্য?
বিমান না পাঠাই তো বাস স্ট্যান্ডে গিয়ে তো আনতে পারতাম। আপনাকে আর কষ্ট করা লাগবে না। আপনার সব কষ্ট জ্বালা দূর করার জন্য এত দূর থেকে এসেছি, বুঝলেন? মামুন, যা হাত মুখ ধুয়ে আয়। এতক্ষণ তোর অপেক্ষায় ছিলাম আমরা। এখন কেউ রাতের খাবার খায়নি। আর শোন, কালকে তোর আসতেছে সকালে, উঠে বাজার থেকে মাছ মাংস শাকসবজি নিয়ে সব নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, যাবো। আর মা, সবাইকে খেতে দাও, আমি বাইক ঢুকে হাত মুখ ধুয়ে আসতেছি। মামুন বাইক ঘরের ভিতরে রেখে হাত মুখ ধুয়ে খাবার খেতে সবার সাথে বসলো। সবাই খুব হাসি মুখে খাবার খাচ্ছে, কিন্তু আজ কেন জানি মামুনের বাবা মা ভাইয়ের মুখে অন্যরকম আনন্দ। এটার কারণটা ঠিক মামুনি বুঝতে পারল না। যাই হোক, সবাই রাতের খাবার খেয়ে শেষ করে যে যার ঘরে গেল। পরের দিন মামুন তার বাবার কথা মতো মাছ মাংস শাক সবজি সবকিছু নিয়ে আসলো। সবাই সকালে নাস্তা সেরে নিল। মিতুর জোড়াজুড়িতে মামুন আজ শোরুমে গেল না। মিতু কিয়া মামুনকে ডেকে নিয়ে তানহার ঘরে আসলো। হঠাৎ এখানে কেন নিয়ে আসলেন আমাকে? আপনি কেন তানহা ম্যামকে মেনে নিতেছেন না? আপনি কি এসব ভুলে গেছেন নাকি? আমার সাথে সে কি কি করেছে দেখেন। তার মতো অহংকারী মেয়েকে আমি মেনে নিতে পারবো না। ভাইয়া, আপনি কাকে অহংকারী মেয়ে বলতেছেন, যে কিনা কোনো স্বার্থ ছাড়া এতদিন আপনাকে ভালোবেসেছিল? হ্যাঁ, স্বার্থ ছাড়াই ভালোবেসেছিল, সেটা ভার্সিটিতে থাকা অবস্থায়। ভাইয়া, আপনি সব ভুল জানেন। আপনি জানেন না তানহা আপনাকে পাওয়ার জন্য কি কি করেছে। দেখো মিতু, তার হয়ে আর সাফাই গাইতে হবে না। আপনার শহরের মানুষ, গ্রামে এসেছেন, গ্রাম ঘুরেন, দেখেন, যতদিন মন চায় থাকেন, কিন্তু দয়া করে আমাকে আর তার কথা বলবেন না। মামুন, দয়া করে অন্তত একটা বার, শেষবারের মতো আমার কথাগুলো শোনো। তোমার পায়ে ধরি, প্লিজ না করো না। হ্যাঁ মামুন সাহেব, আপনার শোনা উচিত। দয়া করে আপনিও তানহা ম্যামের মতো না শুনে ভুল কাজটা করবেন না। ম্যামের কথা শোনার পর যদি মনে হয় ম্যাম আপনার উপযুক্ত নয়, তখন আপনি না করে দিলেও সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, বলেন দেখি কি বলবেন, সব শুনবো রাজ। মামুন একটা চেয়ার টেনে সেখানে বসলো। মামুনের পাশে কেয়া আর মিতু বসলো। তানহা দাঁড়িয়ে থেকে মামুনকে শুরু থেকে বলতে লাগলো। তানহা সেদিন মামুনের জন্য সেই জায়গায় অপেক্ষা করতেছিল, মামুন কখন আসে, কিন্তু মামুন সেখানে সময় মতো আসে না। তাই তানহা তখন মামুনকে ফোন করে। এক পর্যায়ে মামুনের ফোন বন্ধ হয়ে যায়। তানহা সেখানে না একটা বেঞ্চের উপর বসে পড়ে আর চিন্তা করে তার ভাই আবার মামুনের কোনো ক্ষতি করলো নাকি। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যার নামও মামুন আসার কোনো নাম নেই। সন্ধ্যার পর অনেক কষ্টে কিয়া তানহার কাছে আসে। কি রে তানহা, তুই এখনো যে এখানে আছিস? মামুন কই? মামুন কি আসে নাই নাকি? আর আমাকে হঠাৎ ফোন দিলি যে? না রে কেয়া, মামুন আসে নাই, ওর ফোনও বন্ধ হয়ে গেছে। আমি খুব টেনশনে আছি রে। ভাইয়া আবার জেনে যায়নি তো? তুই একটু খোঁজ করে দেখ তো মামুন কই আছে। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। তুই বরং আমার সাথে বাসায় চল, তারপর দেখতেছি মামুন কই আছে। না রে, যেতে পারবো না আমি। তোর সাথে যাই, যদি মামুন চলে আসে তখন কি করব আমি? তুই বরং যা, আমি এখানে আছি। এখানে থাকবি মানে? রাতে তুই এখানে থাকবি? তুই কি পাগল হয়ে গেছিস? দেখ, রাতটা আমার বাসায় কাটিয়ে সকালে আবার আসিস। একটা মেয়ে এখানে এভাবে থাকা তোর উচিত হবে না। আমাকে নিয়ে তো টেনশন করতে হবে না, আমি সব সামলে নিতে পারবো। আমার চিন্তা বাদ দিয়ে তুই বরং মামুনকে খুঁজে আনার চেষ্টা কর, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। নিজের দিকে খেয়াল রাখিস। আর কোনো সমস্যা হলে আমাকে জানাস তুই। আমি দেখি মামুনের কোনো খোঁজ পাই কিনা। কেয়া বাসা গিয়ে মামুনের বন্ধু সৌরভ আর মাধবকে ফোন করে। তারাও বলে দেয় মামুনের সাথে আজকে তাদের দেখা হয়নি। কেয়া পড়ে যায় টেনশনে। এদিকে মামুন কোথায় আছে কেউ জানে না। অন্যদিকে তানহা একা একা একটা জায়গায় আছে। ঠিক এমন সময় তানহার ভাই কেয়াদের বাসায় আসে। কিয়া, তানহা কোথায়? তুমি কি সেটা জানো? সকাল থেকে তানহার ফোন, কোনো খোঁজ খবর পাচ্ছি না আমি। কেন ভাইয়া, তানহা কোথায় গেছে? আমাকে মিথ্যা বলে লাভ নেই। কিয়া, তুমি ভালো করেই জানো তানহা কোথায় আছে। তোমার মোবাইলটা আমাকে দাও তো আগে। যদি ওই ছেলেকে একবার পাই তো ওর খবর আছে। আর তোমার মোবাইলটা আমি নিয়ে গেলাম। তানহার ভাই কেয়ার মোবাইলটা নিয়ে গেল। ভাগ্য ভালো ছোট মোবাইলটা কেয়া হাতে রাখিনি।
তাহলে এতক্ষণে ধরা পড়ে যেত সে। কোনো রকম রাতটা পার করে কেয়া ভার্সিটিতে গেল। সেখানে মামুনের রুমমেটকে জিজ্ঞেস করলে বলে মামুন ব্যাগপত্র গুছিয়ে নাকি বের হয়ে গেছে, এর বাইরে আর কেউ কিছু বলতে পারে না। এরপর কেয়া একের পর এক সবাইকে জিজ্ঞেস করে, কেউ কোনো কিছুই বলতে পারে না। কেয়া ভার্সিটি থেকে সোজা তানহার কাছেই চলে আসে। কিরে, কোনো খবর পেলি মামুনের? না রে তানহা, মামুন ভাইয়ের কোনো খবর পেলাম না আমি। এমনকি তোর ভাই আমার বাসায় এসেছিল, তার কাছ থেকে শুনলাম তিনিও নাকি মামুনকে দেখতে পারেননি। ভার্সিটিতে গেলাম, কেউ কোনো খোঁজ খবর দিতেই পারলো না। মামুন ভাইয়ের রুমমেটকে জিজ্ঞেস করেছি, সে বলল মামুন ভাই নাকি ব্যাগপত্র গুছিয়ে কালকেই বের হয়েছে। আমার মন বলতেছে মামুন ভাইয়া আর তার লোকের ভয়ে কোথাও লুকিয়ে আছে। তুই প্লিজ একটু ভালো করে খবর নিস। আচ্ছা এবার তাহলে চল আমার সাথে, এভাবে আর থাকিস না। না রে, যাবো না আমি। মামুন যে কোনো সময় চলে আসতে পারে। তুই বরং যা, সাবধানে থাকিস আর খোঁজ খবর জানাস। কেয়া বাসায় চলে আসে, তানহা সেখানেই থাকে। খোঁজ করতে করতে একসময় তানহার ভাই আর তার লোক তানহার কাছে আসে, কিন্তু তানহা বোরকা পরা থাকায় চিনতে পারে না। এমনকি কেয়ার বাসার সামনে এখন তানহার ভাইয়ের লোক থাকে। কেয়া কোথায় যায় কি করে সব সময় ফলো করে। এদিকে তানহার মোবাইল চার্জ না থাকায় বন্ধ হয়ে যায়। আরও 3 দিন কেয়া তানহার সাথে দেখা করতে পারে না। পরে কেয়া কোনো রকম বোরকা পরে বাসার পেছনের দরজা দিয়ে বের হয়ে তানহার কাছে আসে। তারপর মামুন বিষয়ে কথা বলে কেয়া চুপিসরে চলে যায়। 7 দিনের দিন যখন কেয়া তানহার সাথে দেখা করতে আসবে, সেই সময় কেয়া তানহার ভাইয়ের কাছে ধরা পড়ে। তখন কেয়া তানহার ভাইকে নিয়ে এসে দেখে তানহা যে ব্রেঞ্চে ছিল সেখানে চারিদিক দিয়ে মানুষ তাকে ঘিরে ধরেছে, কারণ তানহা জ্ঞান হারিয়ে ফেলেছে। কারণটা হলো 7টা দিন 7টা রাত ঘুম নেই ঠিক মতো, খাওয়া নেই তার কারণে। এরপর তানহাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুস্থ হলে তানহা আর কেয়া তানহার বড় বোনের কাছে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেয়া হয়। সেটা তো আগেই ঘটনা গেল। এরপর যা যা আমার সাথে করছে সেসব কিছু সব কিছু এবার আমি বলতেছি মামুন সাহেব। আমিও বলি, আপনিও বাকিগুলো বলে দিয়েন। যখন মিতুকে হাসতে হাসতে তানহা যেতে দেখে, তখন তানহা মনে করে নিশ্চয়ই মামুন মিতুকে হ্যাঁ বলেছে। তানহার রাগ বেড়ে যায়, কারণ অনেক বছর পর মামুনকে সে পেয়েছে। তাই তো সে মামুনকে প্রথমে তার ভালোবাসা প্রকাশ করেনি। তানহা দেখতে চেয়েছিল এতদিনে কি মামুন তাকে ভুলে গেছে নাকি মনে রেখেছে। কিন্তু যখন আবার মামুনকে তানহা আপন করে নেবে, ঠিক তখনই মিতুর আগমন। তাই তানহা মামুনকে মেরেছে, বিয়ে করতে চেয়েছে, সাথে রেখে অপমান করেছে, যাতে মামুন রাগে ক্ষোভে জোর করে হলেও তানহাকে আপন করে নেয়। কিন্তু মামুন এসবের কিছুই করেনি। আর মেয়ে হয়ে তো তানহা একা একা সব করতে পারে না। আমার গায়ে যে হাত তোলা হলো হলুদের আগের দিন, তারপর যখন আমি তোমাদের বাসে গিয়ে জখম হলাম, সেদিন ইচ্ছে করেই গায়ে হাত তুলেছে, যাতে করে তুমি নিজেই আপন করে নাও। কিন্তু না, সেটা তুমি করলে না। যখন জখম হয়েছ তখন আমার কলিজা ছিঁড়ে যাওয়ার অবস্থা হয়েছিল, কিন্তু কি করব, তখন তো সবাই ছিল। কাউকে বলতেও পারি নাই যে তোমাকেই আমি ভালোবাসি। তখন যদি আবারও আমার ভাইয়া মারতে চায়। সেটা না হয় বুঝলাম, কই আমাকে তো কেউ দেখতে গেল না, কেমন আছি কেমন নাই, তুমি তো খোঁজ খবর নিলে না। বাসায় গিয়ে সবাইকে যখন সব জানাতে যাব, ঠিক তখনই মাসুম আর তার বাবা মা আসে। এসে তারা বলে এই বিয়ে হবে না। তখন কি যে খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না তোমাকে। হঠাৎ কেন মাসুম বিয়ে করতে চাইলো না সেটা শুনে? কারণ মাসুম অন্য একজনকে ভালোবাসে। আমার মতো ভয়ে সেও তার পরিবারকে বলতে পারে নাই। নিজেই তো দেখেছো, মাসুম যখন আমার সাথে থাকতো কতটা দূরত্ব বজায় রাখতো, আর প্রয়োজন ছাড়া কথা বলতো না। এত যখন ভালোবাসো তাহলে তখন কেন বলতে পারলে না? বুঝলাম মাসুম বিয়ে ভেঙে দিছে, তারপরও কি আমার সাথে দেখা করা যেত না? বিয়ে ভাঙার পর সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। তখন আমি আমার সম্পর্কে কথা বলি। প্রথমে কেউ রাজি ছিল না। আমিও জেদ করে খাওয়া বন্ধ করি, রুম থেকে বের হই না। তারপর তারা রাজি হয়। রাজি হওয়ার পর তোমাকে দেখার জন্য যাই, কিন্তু ডাক্তার বলে মিতু তোমাকে নিয়ে গেছে। তখন মিতুর ঠিকানা বের করে খোঁজ করতে থাকি, কিন্তু মিতুকেও পাই না।
মিতুও চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। তখন আমি পুরোপুরি পাগলের মতো হয়ে যাই। দিন নাই রাত নাই, যে খুঁজি নাই। এমনকি তুমি তো নিজেই তোমার সব ডকুমেন্ট নিয়ে নিয়েছো। তাহলে এতদিন পর কেমন করে পেলি শুনি? হঠাৎ করে কোনো এক সময় মিতু দেখা পায়। তখন মিতুকে আমি তোমার কথা জিজ্ঞেস করি, কিন্তু মিতুও বলে সেও জানে না। পরে মিতু তার সম্পর্কে কথা বলে। তখন আমার খুব সন্দেহ হয়, নিশ্চয়ই মিতু জানে। তানহা ম্যাম আমার পায়ে ধরে তখন বলতে বাধ্য হই আমি আপনার ঠিকানা বলার জন্য। কি আর বলবো ম্যামকে, দেখলে আপনি তখন নিজেই কান্না করে দিতেন। চেহারার কি বেহাল অবস্থা, চোখ মুখ কালো হয়ে গিয়েছিল। অনেক অনুরোধ করে ম্যাম আমাকে পরে সব জানায় কেন আপনার সাথে এসব করেছে। তারপর ম্যামকে বলি আগে নিজে ঠিক হন, স্বাভাবিক হন, তারপর যাবেন। কারণ আপনি তো এত সহজে মেনে নাও নিতে পারেন, আবার ম্যামকে ভুল বুঝতে পারেন। তারপর তো তোমার কাছে আসলাম, তুমি তো মানবে না বুঝে গেছি। তাই ফোন করে মিতু আর কেয়াকে ডেকেছি। এখন যদি মনে হয় আমাকে গ্রহণ করা তোমার সম্ভব নয়, তাহলে আমি চলে যাচ্ছি। ভাইয়া, আপনি তানহাকে ভালো করে জানেন। আপনি যেভাবে হারিয়ে গেলেন, তানহা তো মরে যাবার মতো অবস্থা। বিদেশে থাকা অবস্থায় এমন কোনো দিন নাই, মুহূর্ত নাই আপনার কথা বলতো না। আপনাকে পাগলের মতো ভালোবাসে তানহা। দেখেন না, এত বছর যোগাযোগ না থাকা সত্ত্বেও আপনার প্রতি কোনো বিশ্বাস ছিল আপনাকে পাবে। মামুন সাহেব হয়তো কয়েক মাস আপনার সাথে খারাপ ব্যবহার করেছে ম্যাম, কিন্তু একটাবার খেয়াল করে দেখেন, মনে করে দেখেন কি কি করেছে আপনার জন্য। আপনাকে অন্য কারো হতে দিবে না বলে ম্যাম আপনাকে সাথে সাথে রাখতো, কাজের চাপ দিত যাতে অন্য নারীতে না আটকান। ভাইয়া, একটা বার ভাবেন, 7টা দিন 7টা রাত আপনার জন্য যে অপেক্ষা করতে পারে এক জায়গায়, সে নিশ্চয়ই প্রতিশোধ নিতে পারে না। সে নিশ্চয়ই আপনার সাথে বেইমানি করতে পারে না। মামুন সাহেব আপনাকে যদি সত্যি ভালো না বাসতো তাহলে কি এত পাগলামি করে আপনার ঠিকানা নিয়ে আপনার কাছে আসতো? অফিসে এমন কেউ নেই যাকে তিনি জিজ্ঞেস করেন নাই আপনার কথা। সেদিন যদি আমাকে জানাতে তোমার বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে, আমি কি তোমাকে ছেড়ে দিতাম? তখন কি আমার ভালোবাসা মিথ্যে ছিল তোমার কাছে? একটা বার বললে কি হতো? না না ওর সাথে, কিন্তু দেশে থেকে তোমাকে তো সবসময় কাছে পেতাম। তোমার সব জেনে শুনে বুঝে তো তোমাকে ভালোবেসেছি। কি করে ভাবলে তোমার বিপদে তোমাকে ছেড়ে যাব, চাপ দিব? আমাকে এই চিনলে এই ভালোবেসেছিলে? তুমি ছেলে হয়ে যা করো নাই, আমি মেয়ে হয়ে তোমাকে পাবার জন্য সব করেছি। তানহা এখনো কান্না করতেছে। মামুন তো নীরবে কেঁদেই যাচ্ছে। সে তো সত্যি তানহার সাথে অন্যায় করেছে, চাইলেই তো জানাতে পারতো সবকিছু। জানালে কি তানহা পর হতো? বরং সেই সময় মামুনকে আপন করে পেত। এমন সময় মামুনের বাবা মা ঘরে ঢুকলো। আমাদেরকে এরা এসেই সব বলেছে, আর তানহাকে আমাদের পছন্দ হয়েছে। সুতরাং তোর আর মতামত চাই না আমি। আমাদের জন্য নিজের সবচেয়ে বড় সুখ তুই বিসর্জন দিয়েছিলি, আর আজ আমরা বলতেছি তানহাকে আমরা আমাদের ঘরের বউ বানাতে চাই। কে আমি তো মামুনের মা। এখন সবাই ঘর থেকে বের হও, ওদেরটা ওরা এখন বুঝুক। সবাই ঘর থেকে বের হয়ে গেল। এতক্ষণ তানহা আর মামুন কান্না করতেছিল, কারো মুখে কোনো কথা নাই। হারানোর ব্যথাটা সবাই বোঝে না, হারিয়ে আবার ফিরে পাওয়ার সুখ সবাই উপলব্ধি করতে পারে না। মামুন চেয়ার থেকে উঠে তানহাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তানহাও মামুনকে জড়িয়ে ধরে কাঁদে। এই কান্নাটা আনন্দের কান্না, নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার কান্না। তানহা মামুন দুজনের চোখের জল মুছে দেয়। মামুন তানহার গালে মুখে ঠোঁট ছুঁয়ে চুমু দেয়, পাল্টা তানহাও চুমু দেয় মামুনের সারা মুখে। আমাকে ক্ষমা করে দিও তানহা, আমি আসলেই বুঝতে পারি নাই। তখনও তোমাকে ভালোবেসে হারিয়ে যাওয়ার পর তোমাকে ভালোবেসেছি, এখনো তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি। আমিও যে নিজের জীবনের থেকেও বেশি তোমাকে চাই, তোমাকে আপন করে নিজের কাছে রাখতে চাই। আমি তোমাকে কেমন করে দেখাই, কতটা রক্তকরণ হয়েছে আমার বুকের ভিতরে। পারবো না আমি তোমাকে ছাড়া একা বেঁচে থাকতে।
আমিও পারবো না একা বেঁচে থাকতে। তুমি যে আমার ভালোবাসার সুখ পাখি, তোমাকে ছাড়া কি করে একা থাকবো আমি? তুমি আমার সব, তোমাকে যে আমার খুব প্রয়োজন আমার অগোছালো জীবনে। তোমাকে যে আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমারই থাকবো আমি মামুন। মৃত্যু ছাড়া আর দুনিয়ার কোনো কিছু তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। তারপর কি মামুনের বাবা খবর দিয়ে তানহার পরিবারকে গ্রামে আসতে বলে। অনেক ধুমধামে তাদের দুজনের বিয়ে হয়। সকলেই তাদের আনন্দ দেখে খুব খুশি হয়। অবশেষে বস আমার এক্স থেকে ঘরের বউ হয়ে যায় তানহা। তারপর আর কি চান পাঠক পাঠিকা, বাকিগুলো নিজের মন মতো সাজিয়ে নেন। সুখটা উপলব্ধি করুন। সত্যিকারে কাউকে ভালোবেসে থাকলে তার সাথে সব শেয়ার করুন। দুজন দুজনের কথা শুনুন, দুজন দুজনকে মনে প্রাণে ভালোবাসুন। একজন আর একজনকে সম্মান করুন। ভালোবাসার রাগ, অভিমান, অভিযোগ, বিরহ থাকবেই, তাই বলে কখনো কারো হাতটা ছেড়ে দিতে নেই। হয়তো অপর প্রান্তের মানুষটা আপনার একটা কথা শোনার জন্য অপেক্ষা করে, আপনাকে আপন করে পাওয়ার জন্য কান্না করে। সুতরাং শয়তানি বাদ দেন, শয়তানকে দূরে ঠেলে দিয়ে নিজের মন কি বলে সেটা শুনুন। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। সবার জন্য ভালোবাসা সব সময়। ইনশাআল্লাহ নতুন গল্প আসতেছে আপনাদের জন্য।